পুরো সময় নীরবতা চলেছে। ইয়াজ গাড়িটা হঠাৎ করেই থামিয়ে দিল। তারপর ইশারা করলো রেহানকে। রেহান পেছনে তাকিয়ে দেখল বাইরে দৃষ্টি দিয়ে আছে সীমাত। মেয়েটার চোখ মুখে ক্ষুধার যন্ত্রণা। খাবার আনতে গেল রেহান। লুকিং গ্লাসে মেয়েটিকে দেখা যাচ্ছে। চোখ মুখ ফুলে গিয়েছে, তবে শান্ত নির্মল চেহারা। ইয়াজ দৃষ্টি অবনত করে শুধালো, ওই ছেলেকে বিয়ে করতে চাও? মেয়েটি হয়তো শুনল না। ইয়াজ একটু অপমানিত বোধ করে। তার কথা গুরুত্ব সর্বস্থলে। একা হাতে কত কিছুই না সামলে চলেছে। সীমাত, শুনতে পাচ্ছ? এবার হয়তো শুনল মেয়েটি, তবে কিছু বলল না। ইয়াজ সেটা লক্ষ্য করে বলল, ওই ছেলেকে পছন্দ করো? মেয়েটি কথা বলতে পারল না। উত্তর আসছে না মুখ দিয়ে। ততক্ষণে চলে এলো রেহান, হাতে খাবার। সীমাতের দিকে এগিয়ে বলল, নাও, খেয়ে নাও। ক্ষুধার যন্ত্রণা সব যন্ত্রণাকে হয়তো হার মানায়। মেয়েটি খাবার দেখতে পেয়ে সব দুঃখ ভুলে গেল। যতটা দ্রুত পারছে খাচ্ছে। রেহান এক দৃষ্টিতে দেখল। মেয়েটিকে খুব ছোটবেলায় দেখেছিল, সুন্দরী বলে ডাকত সে। অথচ সেই সুন্দরীর আজ কেমন হাল হলো। দুঃখে কান্না পাচ্ছে ওর। ছেলে বলেই হয়তো কাঁদতে পারল না। ইয়াজ গাড়ি চালাতে শুরু করেছে। অনেকটা সময় ড্রাইভ করে পৌঁছালো ওরা। ভেতরে নিয়ে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। সীমাতকে নামিয়ে দিল রেহান। ওর বিশাল হাতটা পেয়ে লুফে নিতে ভুল হয়নি মেয়েটির। কেন যেন বহুদিন পর আপন মানুষকে ফিরে পাওয়ার লোভ সামলাতে পারছে না। অথচ এতগুলো বছরে এই মানুষগুলো কোনো খোঁজই নিল না। সীমাতের কান্না আসছে, হয়তো কেঁদেও ফেলতো, তবে রেহান কাঁদতে দিল না। সুন্দরীর চোখে পানি কেন? আর কাঁদবে না, এখন থেকে সব ভালো হবে। এই ভরসাই এতে মেয়েটির দরকার ছিল। সে শক্ত করে রেহানের হাতটা ধরে রাখল। এতে মুচকি হাসল রেহান। বাড়ির চৌকাঠে পেরোতেই একটি 17-18 বছর বয়সী মেয়ে ছুটে এলো, নাম রুহি। রেহান ইশারায় বলল কাছে আসতে। রুহি কাছে আসতেই সীমাতকে জড়িয়ে ধরল। অপরিচিত মেয়েটিকে চিনতে পারছেন না সীমাত। মেজো মামার বড় কোনো মেয়ে ছিল কি? না, যে ছিল তার বয়স এখন 12-13 হওয়ার কথা। কিন্তু ওরা তো শুনেছিল মেয়েটি বাঁচেনি। তবে এ কে? এই প্রশ্নের উত্তর খোঁজার পূর্বেই ড্রয়িং রুমে আরও মানুষ উপস্থিত হলো। তবে একটি মুখ ব্যতীত আর কাউকে চিনতে পারল না ও। রেহানের মা রুকসানা এসে ঝাপটে ধরল সীমাতকে, একদম বুকের সাথে মিশিয়ে নেবেন যেন। বহুদিন পর মা গন্ধ পাচ্ছে সীমাত। ওর চোখে জল নেমে এলো। মুখ দিয়ে উচ্চারণ হলো, মামিমা। ভদ্রমহিলা আবেগ ধরে রাখতে পারলেন না। মেয়েটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তোর মনে আছে শিমু? মনে আছে আমাকে? সত্যি মনে আছে মামিমাকে? কেন থাকবে না? তোমরা ভুলে গেলে কি হবে? আমি তো ভুলিনি। অভিমান খসে পড়ছে যেন। রুকসানা কিছু বললেন না। মেয়েটির মুখ টেনে নিয়ে চুমু খেতে লাগলেন। মাফ করে দে মা, কতটা কষ্টে আছে সত্যিই জানতাম না। তোর বাবা আমাদের এতটা পর করলো যে। থাক সেসব, তুই একটু রেস্ট কর। সন্ধ্যায় তোর মামা আসবে, অনেক কথা হবে। মেয়েটিকে রুমে নিয়ে আসা হলো। সীমাতের পছন্দ সম্পর্কে অবগত তিনি, তাই রান্না তদারকি করতে গেলেন। রুহি এসে সীমাতকে সাহায্য করতে লাগলো। কোথায় কী আছে সব দেখাতে লাগলো। ফ্রেশ হওয়ার জন্য নিজের জামাও দিল। সব কেমন স্বপ্নের মতো। সীমাত যেন ঘোরে ডুবে গেল। জীবন বদলে গেল তার। সত্যিই তার জীবনে সুখের বর্ষণ হচ্ছে, নাকি এর পেছনের ঘটনা আরও করুণ হবে? সীমাত জানে না, জানতেও চায় না। শুধু চাচ্ছে সময় থেমে যাক, আপন মানুষগুলো ফিরে আসুক। মায়া না করুক, অন্তত কেউ অবহেলার চোখে না দেখুক। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সীমাত। তাকে ডাকতে এসে ফিরে গেল রুহি। ডাইনিংয়ে বসে ফল কাটতে লাগলো। এটা তার অভ্যাস। রকমারি ফল কাটতে পছন্দ করে সে। দিনের মোট আহারের বেশিরভাগ অংশতেই থাকে ফল। রুহি, ইয়াজকে ডেকে আনো। যাচ্ছি মা। রুহি হাত দিয়ে চলে গেল। ভাইয়ের ঘরে এসে দেখল তার হ্যান্ডসাম ভাই শাওয়ার রোব পরে বসে আছে। মিটি মিটি হাসল রুহি। কি ব্রো, এভাবে কোনো মেয়ে তোমায় দেখতে পাগল হয়ে যাবে। দুষ্টু মেয়ে, আসলেই ট্রাস্ট হয় না। জাস্ট আমার ফ্রেন্ডদের একটা সুযোগ দিয়ে দেখো। বুঝেছি, এসব ছাড়। এখন বল কি বলতে এলি? মা ডাকছে, লাঞ্চ করবে না? না, কাজ আছে, বের হব। মা রাগ করবে, না খেয়ে যেতে নেই। ইয়াজ উঠে গিয়ে ড্রেস পরে নিল। রুহি তখনও বসি। যা, আসছি। রুহি এবার গেল সীমাতের ঘরে। তাকে ডেকে দিয়ে গেল রেহানের ঘরে। ডাকাডাকির কাজটা সে খুব ভালো পারে। ডাইনিংয়ে বসে অস্বস্তিতে নুয়ে পড়ল সীমাত। গ্রাম্য জীবনে অভ্যস্ত সে। শহরে কালচার তার জানা নেই।
এত বড় বাড়িতে আগে কখনো থাকাও হয়নি, তাই ভেতরে ভেতরে ভয় যেন একটু বেশি। তবে স্বস্তি নিয়ে এলেন রুকসানা। তিনি মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। ইয়াজ নেমে আসতেই সকলের নজর পড়ল ওর দিকে। ছেলেটার পার্সোনালিটি মুগ্ধ করার মতো। সীমা চুপচাপ খাচ্ছে। এত সব পছন্দের খাবারের প্রতি যতটা লোভ জাগছে ততটা খেতে পারছে না, মনে হচ্ছে রুচি নেই। টেবিলের আয়োজন ইয়াজকে মুগ্ধ করতে পারল না। সে গরুর মাংস খায় না, চিংড়ি মাছ ছুঁয়েও দেখে না। এসব বাদেও যেসব রান্না হয়েছে তার কিছুই ওর পছন্দের নয়। তবে ডাইনিংয়ে এসে পড়েছে বিদায় খেতে বসলো। দেখা গেল ফল ছাড়া আর কিছুই মুখে দিল না। সীমাতের বরাবর বসার নজরটা লাগলো। সে দেখল ছেলেটার মুখে হাসি নেই। এ মানুষটা কি হাসে না কখনো? পরন্ত বিকেল। শহরের এই অঞ্চলটায় ঘনবসতি নেই। বিশাল বাড়ি রেহানদের। অবশ্য বাড়িটা তাদের একার নয়, বাড়ির অর্ধেক দাবিদার ইয়াজের ফ্যামিলি। দুই পরিবার বহু বছর ধরে বিজনেস পার্টনার। সম্পর্ক ভালো বিদায় একসঙ্গে বসতি গড়ে তোলে। এই যেন একটাই পরিবার। রুহি, রেহান আর সীমাত তিনজন বের হয়েছে বাড়িটা ভ্রমণ করতে। বাসাটার আনাচে কানাচে বিলাসিতার ছোঁয়া দেখলেই মনে হয় আহা। সীমাত, মনে আছে ছোট সময় তুমি আমাকে খুব পছন্দ করতে, আমার কোল থেকে যেতেই চাইতে না? সীমাতের আসলে মনে নেই, অনেক বছর আগের কথা। তবে রেহান ভাইকে মনে আছে তার, যার পিছু পিছু পুরো গ্রাম ঘুরত সে। সত্যি তো মিথ্যে বলবো? রুহি দমে গেল। রেহান পুনরায় বলল, সীমাতকে আমি সুন্দরী বলে ডাকতাম। আরও খিলখিল করে হাসত। এই মুহূর্তে মেয়েটি লজ্জা লাগলো। সে একটু লাজুক হয়ে পড়ল। রুহি বলল, কোন ক্লাসে পড়ো সীমাত? কলেজে ভর্তি হয়েছি, তবে পড়া হয়নি। তাহলে তো তুমি আমার এক ব্যাচ ছোট হবে। ওকে আমার কলেজে ভর্তি করালে কেমন হয় রেহান ভাইয়া? সেটাই ভেবেছি। তোমার সাথে থাকলে চিন্তামুক্ত হব। তাহলে বড় পাপার সাথে কথা বলো আর আমার কলেজে অ্যাডমিট করাবে। আচ্ছা। এত উচ্ছ্বাস আনন্দ সীমাতের কেমন ঘোরের মতো লাগছে। সে কিছুতে কিছু মিলাতে পারছে না। সন্ধ্যায় বাড়ি ফিরলেন মেজো মামা আনিসুর রহমান। তিনি সীমাতকে দেখে আবেগঘন হয়ে পড়লেন, তবে সেটা কাউকে বুঝতে দিলেন না। সময়ের স্রোতে সীমাতও অতটা সহজ হতে পারল না। শুধু তাকিয়ে রইল মামার দিকে। এই মামার পিঠে চড়ে মেলায় ঘুরেছে সে। পিঠের উপর কত ঘুমিয়েছে। এসব মনে হলে ভেতরটা কেমন করে ওঠে। তখন প্রায় অনেক রাত। রুকসানা ঘুমিয়ে পড়েছেন কি না সেটা জানার জন্য আনিসুল বললেন, ঘুমিয়ে পড়লে? না, কিছু বলবে? রুকসানা এপাশ ঘুরলেন। তারপর স্বামীর মুখের দিকে চাইলেন। চিন্তিত তুমি? না, তবে একটা বিষয় ভেবেছি। কি? সীমা জীবনে অনেক কষ্ট করেছে। যদি আগে জানতাম তাহলে আগেই নিয়ে আসতাম। সেটা নিয়ে কম তো দুঃখ করলে না। ওসব অতীত, মেয়েটা এখন ভালো থাকবে। সেটা তো থাকবেই। তবে আমি অন্য কথা ভেবেছি। কি? মেয়েটা পরের ঘরে কেমন থাকবে সেটা তো জানি না। তার থেকে ভালো না নিজেদের কাছে রেখে দেওয়া? রুকসানা বুঝতে পারলেন সীমাত সুন্দরী, ভদ্র। তার থেকে বড় কথা ওনাদের নিজেদের মেয়ে। ছেলের বউ হিসেবে ভালো বই খারাপ হবে না। রেহান ছোট থেকে ভীষণ স্নেহ করত সীমাতকে। সেই হিসেবে সম্পর্কটা খারাপ হবে না, সুন্দর একটা ভবিষ্যৎ হবে। সেই কথা চিন্তা করে রুকসানা হাসলেন। স্ত্রীর সম্মতি পেয়ে আনিসুল যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রেহান উবু হয়ে শুয়ে বই পড়ছিল। এমন সময় ঘরে প্রবেশ করল রুহি। তাকে দেখে হুড়মুড়িয়ে উঠল রেহান। রুহি ঠোঁট টিপে হাসল। তোমায় বলেছি না এভাবে যখন তখন রুমে আসবে না। আসলে কি হয়? অনেক কিছু। সে অনেক কিছুটাই তো জানতে চাচ্ছি। জানা লাগবে না। তাহলে তো আমি আসবই। বড় বেশি কথা বলো তুমি। জানি। রেহানের গলা জড়িয়ে ধরল রুহি। রেহান চেঁচিয়ে উঠল, আরে কি করছো? কি করলাম? দরজা খোলা না? কেউ দেখলে দেখবে। রুহির কেমন গা ছাড়া ভাব। রেহান নিজেও লোভ সামলাতে পারছে না। মেয়েটির সাথে দীর্ঘ দিনের প্রণয়ন। হয়তো রুহির জীবনের প্রথম পুরুষ রেহানি। কি দেখছি? কি দেখো? তোমায়। অন্য মেয়েদের মতো লাজুক নয় রুহি। ও আর একটু কাছে আসলো। আরে কি করছো? কাছে আসছি। না না, দূরে থাকো। পাগলি, কেউ এসে পড়বে। আসুক না। আমি আমার পছন্দের মানুষের কাছে আসবো না? সে আসবে, তবে সময় আর সুযোগটা মাথায় রাখবে না। রুহি উত্তর দিল না, বরং রেহানের গলায় মুখ ডুবিয়ে দিল। মেয়েটির তপ্ত নিঃশ্বাস গলা ছেয়ে যাচ্ছে। রেহান চোখ বন্ধ করে নিল। এই মেয়েটি কেন বোঝে না? সে যখন কাছে আসে তখন রেহান নিজেকে ধরে রাখতে পারে না। ভুল করার ইচ্ছে জাগে।
প্রায় 4টা মাস পেরিয়ে গেল। সীমাত এখন সকলের মাঝে মিশে গিয়েছে। তাকে রুহির কলেজে ভর্তি করানো হলো। রুহির সাথে ওর বন্ধুর মতো সম্পর্ক। এখন সবটা ভালো যাচ্ছে। সেদিন ইয়াজের ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। 2 হাতে বিজনেস সামলায় সে। পারফেক্ট শব্দটি ওর সাথে বড় ভালো যায়। রুহি শরবত এনে দিল। চিনি দিয়েছিস? শরবত তুলে নিল ইয়াজ। রুহি হলো বাড়ির সবচেয়ে আদরের। মেয়েটি সবার খোঁজ খবর রাখে, যেন এই সংসারের গিন্নি সে। ইয়াজ খানিক রেস্ট করে শাওয়ার নিয়ে নিল। রাতের খাবারটা সকলের একসাথেই করা হয়। ডাইনিংয়ে উপস্থিত ইয়াজ, রেহান, রুহি, সীমাত, ইয়াজের বাবা ইলিয়াস মাহমুদ। হেসেল সামলাচ্ছেন বাড়ির 2 গৃহিণী। একটু লেট করে এলেন আনিসুল। সে এসে দুঃখ প্রকাশ করলেন। ইলিয়াস হেসে বললেন, আরে বস তো, লেট হয়েছে? তাই কি হয়েছে? খাবার পরিবেশন করে দিলেন 2 গৃহিণী। সীমাত নিচু হয়ে খাচ্ছে। এদিকে রুহি আর রেহানের মাঝে খুনসুটি চলছে, যদিও সবটা সকলের আড়ালে। অনেকটা সময় বসে রইলেন আনিসুল। তারপর ভাবলেন কথাটা এখনই বলা দরকার। রেহানের সাথে সীমাতের সম্পর্কটা ভালোই এগিয়েছে। দুজন দুজনকে মানতে অসুবিধা থাকার কথা না। সকলকে একটা কথা বলতে চাচ্ছিলাম। সবার মনোযোগ ভদ্রলোকের দিকে গেল। সীমাত ভাতের লোকমা মুখে দিয়েছে সবে, আনিসুল ভাগ্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়ির 2 গৃহিণীও উপস্থিত হলেন। আনিসুল সাহেব বুক ফুলিয়ে বললেন, আমি চাচ্ছি সীমাতকে নিজের কাছেই রাখতে। এটা নিশ্চয়ই ভালো কথা। রেহান বলল, হ্যাঁ। ওকে আর কোথাও পাঠাচ্ছি না? কি সুন্দরী, অন্য কোথাও যাবে না তো? আনিসুল মনে মনে খুশি হলেন। এটাই মোক্ষম সুযোগ। সীমাত কিছু বুঝতে পারছে না। ইয়াজ স্বল্পভাষী, তবে বুদ্ধিমান। সে বুঝতে পারছে আনিসুলের কথা এখানেই শেষ নয়। আর তেমনটাই হলো। রেহানের সাথে সীমাতের বিয়ে দিতে চাচ্ছি। এখনই না, তবে বাগদানটা করে রাখবো। সীমাতের এসএসসি শেষ হলে বিয়েটা হবে। প্রস্তাবটা সকলের পছন্দ হলো। তবে 2টি মানুষ থমকে গেল, রুহি আর রেহান। দুজনের হৃদয়ে তাণ্ডব শুরু হলো। এদিকে সীমাত অনুভূতিহীন। সে বুঝতে পারছে না এমতাবস্থায় কেমন আচরণ করতে হবে। ঘরে ফিরে একচোট কান্নাকাটি করল রুহি। তার স্বপ্ন, তার ভালোবাসা হারিয়ে যাচ্ছে, অথচ সে নিরুপায়। পরিস্থিতি ভয়াবহ। রেহান কখনোই রুহি ঘরে আসে না। আজ এসেছে। মেয়েটির কান্না ভেজা চোখ তাকে দুঃখ দিচ্ছে। এই মেয়ে, কান্নাকাটি করো না প্লিজ, আমি কথা বলবো। তুমি এতটা ভেঙে কেন যাচ্ছ? কিছু ঠিক হবার না রেহান, তুমি চলে যাও। আমরা একে অপরের ভাগ্যে নেই। আরে পাগল, প্লিজ। রেহান আর কিছু বলল না, নত হয়ে বেরিয়ে পড়ল। ওর 2 চোখে নেমে এলো যন্ত্রণা। বাবা মায়ের উচিত ছিল বিষয়টা আগে জানানো। এভাবে সকলের সামনে আগে বলা ঠিক হয়নি। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো হৃদয় থেকে। রেহানের কালো মেঘে ডুবে থাকা মুখটি নজরে এসেছে ইয়াজের। সে বুদ্ধিমান, চট করে বিষয়টা ধরে ফেলেছে। বোনের ঘরে এসে উপস্থিত হলো। মেয়েটি কান্নাকাটি করছে, তবে আগে কিছু বলল না। ও দেখতে চাচ্ছে জল কোন দিকে গড়ায়। কয়েক মাস পেরিয়ে গেলেও সীমাতের সাথে খুব একটা কথা হয়নি ইয়াজের। বলা বাহুল্য, কথাই হয়নি। সীমাত শান্ত দৃষ্টি ফেলে সামনে তাকিয়ে। ইয়াজ ওর পাশে বসলো। এতে মনোযোগ সরে এলো। পাশ ঘুরে পুরুষটিকে দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করলো। কফি খাবে? না। কিছু বলার পূর্বেই কফি এগিয়ে দিল ইয়াজ। বিষয়টা সীমাতকে প্রভাবিত করলো, তবে লজ্জায় কিছু বলল না। আচ্ছা সীমাত, রেহানকে তোমার কেমন লাগে? এই প্রশ্নটা সে নিজেও ভেবেছে। ভালো মন্দ কোনো উত্তর মিলেনি, তাই সে জবাবে ব্যর্থ হলো। হাজব্যান্ড হিসেবে ওকে পছন্দ করো? মাথাটা নুয়ে ফেলল সীমাত। ওর জড়তা লক্ষ্য করে ইয়াজ কথা বাড়ালো না, তবে মেয়েটিকে ভালো মতন দেখে নিল। ঘরে একচোট তাণ্ডব লেগেছে। আনিসুল ছেলের উপর চেঁচালেন, এটা কেমন কথা? তিনি সকলের সামনে বিয়ের কথাটা তুলেছেন, আর ছেলে কিনা অবজ্ঞা করছে। অথচ রেহান বোঝাতে পারছে না সীমাতকে বোনের নজরে দেখে সে। আনিসুল রেগে মেগে বের হতে যাচ্ছিলেন, অমন সময় ঘরে উপস্থিত হলো ইয়াজ। পুরুষটিকে দেখে খানিকটা ভীত হলেন আনিসুল। কথাটা শুনে ফেলল কি? আরে ইয়াজ জি, আঙ্কেল, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আচ্ছা বসো আগে। সাধারণত বিজনেস নিয়ে ইয়াজের সাথে আলাপ হয় আনিসুলের, তাই তিনি সেসবই ভেবে নিলেন। রেহান চলে গেল। ইয়াজ সে পথ থেকে নিজের নজর সরিয়ে বলল, রেহান সম্ভবত বিয়েটা করতে চাচ্ছে না। প্রশ্নটা শুনে আনিসুলের মুখটা শুকিয়ে এলো। ছেলে মানুষ হয়তো লজ্জা পাচ্ছে, বিষয়টা তেমন না। এবার আনিসুলের মুখটা কালো হতে শুরু করলো। তিনি একটু কঠিন সুরে বললেন, ও বললেই তো হবে না, আমি সবার সামনে বলেছি। তাছাড়া সীমাতের মা মানে আমার বোন আমাদের জন্য অনেক করেছে। সে প্রতিদান দিতে ভুল করব না আমি। ওকে বিয়ে করতেই হবে।
ভদ্রলোকের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল ইয়াজ। তারপর অনেকটা সময় কথা হলো। সে যখন বের হলো তখন রেহানের সাথে দেখা। চোখ মুখ লাল হয়ে গেছে। ব্রো, একটা কথা বলতে চাই। ইয়াজ বুঝতে পারল ছেলেটার এই অবস্থায় মানসিক সাপোর্ট প্রয়োজন, সেই জন্য বের হলো ওরা। রুহির ঘরের কাছে এসে থমকে গেল সীমাত। মেয়েটি কাঁদছে কেন? সে কি বলবে বুঝতে পারছে না। রুহি, তুমি কাঁদছো কেন? রুহি চট করেই চোখ মুছে নিল, হাসি রাঙিয়ে বলল, কাঁদছি না তো, আমি স্পষ্ট দেখলাম। আচ্ছা বাদ দাও, বলো তোমার খবর। বিয়ের কন্যার মুখে হাসি নেই কেন? সীমাত উত্তর দিতে পারল না। সে আসলে আনন্দ খুঁজে পাচ্ছে না। রেহান স্বামী হিসেবে নিশ্চয়ই দারুণ হবে, তবে ওর মন কেন মানছে না? কি হলো? তুমি কি চিন্তা করছো? এই সীমাত, তোমার বিয়েতে আমি কিন্তু খুব নাচব। সীমাত হাসার চেষ্টা করলো। হুট করেই রুহি ওকে জড়িয়ে ধরল। সীমাত শান্তি খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছে না কি করা উচিত। এদিকে দু চোখে বর্ষণ নেমেছে রুহির। নিজের জীবনের এই অন্ধকার কেমন করে সইবে সে? ধুমধাম আয়োজন করে বিয়ে হয়ে গেল সীমাতের। শুরুতে কথা হয়েছিল বাগদান হবে, তবে আনিসুল বিষয়টা পরিবর্তন করে দিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করলেন। সীমাত বসে আছে। এই রুমটায় কখনো আসা হয়নি তার। বুকের ভেতর কেমন ধিম ধিম করছে। স্বামী নামক মানুষটি কেমন হবে সে জানে না। তার ভয় হচ্ছে, প্রচণ্ড ভয়। খানিক বাদে দরজা খুলে গেল। সীমাত শাড়ি খামচে চোখ বন্ধ করল। পুরুষটি বোধহয় নিকটে আসছে। সীমাত চোখ খুলতে পারছে না। তার ভেতরে আন্দোলন নেমেছে। হাতটা বাড়াও। মেয়েটি হাত বাড়ালো না। পুরুষটি পুনরায় বলল, হাত বাড়াও। এবার সীমাত বলল বিপাকে, কোন হাত বাড়াবে, ডান নাকি বাম? পুরুষটি বোধহয় ধৈর্য ধরতে পারল না, তাই নিজে থেকে বা হাত টেনে নিল। পরিয়ে দিল হিরে খচিত ব্রেসলেট। সীমাতের সর্বাঙ্গে কেমন হিম ধরেছে, সে কথা বলতে পারছে না। সম্ভবত একটু ঢিলে হয়েছে, আসলে মাপটা বুঝতে পারিনি। সীমাত এবারও চুপ। তার অন্তরের ঝড় থামছে না, অথচ 3 কবুল বলে মানুষটাকে স্বামীরূপে গ্রহণ করেছে সে। আজ কথা বলল না। ফ্রেশ হতে গেল। সীমাত এবার মুখ তুলে চাইল। পুরুষটিকে পেছন থেকে দেখেই ওর শরীর কেমন কাঁপছে। চোখে নেমে এলো ব্যথা। মানুষটি তাকে নিশ্চয়ই দয়া করেছে। চোখে মুখে পানি দিল ইয়াজ। আনিসুল সাহেবকে মানাতে গিয়ে বেশ বড় ত্যাগ করতে হলো তাকে। বোনের ভালোবাসা রক্ষা করতে গিয়ে নিজেকে উৎসর্গ করতে হলো। যদিও শুরু থেকে আনিসুল সাহেব রাজি ছিলেন না। ভাগ্নির প্রতি স্নেহ যেন তার একটু বেশি। ওনার মতে রেহানের থেকে 6 বছরের ছোট সীমাত, আর রেহানের থেকে ইয়াজ আরও 5 বছরের বড়। সেই হিসেবে ইয়াজ আর সীমাতের সম্পর্কটা সম্ভব না। 11 বছরের বড় পুরুষের সাথে সীমাতকে বিয়ে দিতে চাননি আনিসুল। এর জন্য ইয়াজকে কম কাঠখড় পোড়াতে হলো না। ভদ্রলোক ভাগ্নিকে নজর ছাড়া করবেন না, অন্য কারোর সাথে বিয়েও দেবেন না। ইয়াজ চোখে মুখে পানি দিল। বিয়ের জন্য সেও প্রস্তুত ছিল না। ফ্রেশ হয়ে এসে দেখল সীমাত একইভাবে বসে। ইয়াজ একটু ধীরে সুরে বলল, ভারী জামা কাপড় বদলে আসো। সীমাত কোনো কথা ছাড়ে উঠে গেল। ইয়াজ পরিপাটি হয়ে উঠতেই দেখল সীমাত বাথরুমের কাছে দাঁড়িয়ে। মেয়েটি ভয় পাচ্ছে। ওখানে দাঁড়িয়ে কেন? সীমাতের মাথা নত। সে পা দ্বারা মেঝেতে স্লাইড করছে। কিছু খাবে? দুদিকে মাথা নাড়ালো সীমাত। সে খাবে না। ইয়াজ এগিয়ে এলো। এক নজরে মেয়েটিকে দেখে নিল। স্ত্রী হিসেবে সীমাত নিশ্চয়ই সুন্দরী, তবে ওর সময়ের প্রয়োজন। সীমাতেরও তাই। বারান্দায় আসো। ইয়াজ এগিয়ে গেল। সীমাত চলতে পারছে না। ওর দম বন্ধ হয়ে আসছে। এই মানুষটার সাথে সীমাত কখনোই ভালো মন্দ দুটো কথা বলেনি। আকাশে বিশাল চাঁদ। আজ নিশ্চয়ই পূর্ণিমা। সীমাত পাশে এসে দাঁড়িয়েছে। ওর উপস্থিতি বুঝেও কথা বলেনি ইয়াজ। মেয়েটির মনে সংশয়, ইয়াজ কি তাকে প্রত্যাখ্যানের কথা বলবে? এমনটা হলেও সে অবাক হবে না। হাজারটা ভয় সংকোচের দেয়াল ভেঙে দিয়ে ইয়াজ বলল, ভালোবাসা একদিনে হয় না। এমন কথাও নেই ভালোবেসে বিয়ে করতে হবে। বিয়ের পরও ভালোবাসা হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেকেই সুখী হয়েছে। আমি তোমায় মন থেকে মেনে নিয়েছি, তাই আনইজি ফিল করো না। তুমি আমার স্ত্রী সীমাত। মেয়েটির সমস্ত শরীর জুড়ে যেন সুখ বয়ে গেল। হাত কাঁপতে শুরু করেছে। ইয়াজ পুনরায় বলল, হয়তো সময় লাগবে, তবে সম্পর্কটা আগাবে। দ্বিধা ছাড়াই আগাবে। সীমাত এবারও কথা বলতে পারল না। ইয়াজ নিজ থেকেই বলল, হাতটা দাও। সীমাত এবার হাত বাড়ালো। ইয়াজ তা 2 হাতে তুলে নিয়ে সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। এই অনুভূতি, ভালো লাগা সীমাতের জন্য নতুন, খুবই নতুন। সুখে ওর কান্না আসতে চাইছে। সত্যি কি মানুষটা তাকে ভালোবাসবে?
সকালের মিষ্টি রোদ চোখে মুখে লাগতেই ঘুম ছুটে গেল সীমাতের। অনেকগুলো দিন পর ভালো ঘুম হয়েছে তার। সে চোখ খুলে দেখল অন্য একটা রুম। সে ভীত হয়ে উঠে পড়ল। এক মুহূর্তের জন্য ভয় পেয়েছিল সে। তারপর মনে হলো ইয়াজের সাথে বিয়ে হয়েছে তার। মানুষটি তাকে এই বেডে শোয়ার অধিকারও দিয়েছে। সবটা মনে করে একটুখানি হাসল সে। হয়তো ওদের সম্পর্কটা সত্যিই আগাবে। ইয়াজ পাশে নেই, অর্থাৎ জিম করতে বের হয়েছে। শরীর চর্চায় ভীষণ মনোযোগ তার। ও বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে পুরো বাসাটার দারুণ ভিউ পাওয়া যায়। একটু চারপাশে নজর বোলাতে ইয়াজকে দেখা গেল। ছেলেটা পুশ আপ করছে। উন্মুক্ত পিঠ, বাহুগুলো দেখা যাচ্ছে। সীমাতের ভেতর থেকে অনুভূতি এসে গেল। সে নজর সরিয়ে নিল। পুনরায় ভাবল মানুষটা তার স্বামী। তাই আবার চাইল। দেখতে লাগলো মন ভরে। মাত্র কিছু ঘন্টা। এই কিছু ঘন্টাই ওর হৃদয়ে ভালোবাসা জাগ্রত করলো। অথচ দুদিন পূর্বেও এমন কোনো অনুভূতি ছিল না। দরজা খুলতেই চমকে তাকালো সীমাত। ইয়াজ তোয়ালে দিয়ে ঘাম মুছে নিচ্ছি। সরি, তোমায় না ডেকেই বেরিয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? না, ঠিক আছে। আচ্ছা, আমি শাওয়ারে যাচ্ছি, এরপর তুমিও শাওয়ার করে নিও। সীমাত মাথা নাড়ায়। যদিও তাদের মাঝে এমন কোনো সম্পর্ক হয়নি যাতে করে শাওয়ার ফরজ হয়, তবু শাওয়ার নেওয়াটা জরুরি। ইয়াজ গোসল শেষ করে সীমাত গোসলে গেল। মেয়েটি শুনেছিল ইয়াজ নাকি কারোর সাথে কোনো কিছুই শেয়ার করে না। এটা তার অপছন্দ। অথচ ভাগ্য দেখো, মানুষটা আজ নিজ থেকে সমস্তটা শেয়ার করে চলেছে। এক পর্যায়ে বেনারসির দিকে চোখ যায় ওর। শাড়িটির রং লাল নয়, এটি নীল রঙের শাড়ি। ইয়াজের পছন্দ নাকি নীল? সীমাতে একটু ভেবে দেখল ইয়াজ আর সে বিপরীত, অথচ মানুষটা কেমন মানিয়ে নিয়েছে। এই ভেবে একটু মন খারাপ হলো। ও ভাবল ইয়াজের পছন্দের মতো করে নিজেকে গড়ে তুলবে। মাত্র কিছু সময়ই সীমাত নিজেকে ইয়াজের মনের মতো করে তোলার জন্য মরিয়া হয়ে উঠল। এই জীবনে প্রেম শব্দটি আগে কখনো আসেনি, তাই সীমাত চায় নিজের সবটুকু ইয়াজের নামে উৎসর্গ করে দিতে। ইয়াজের সিদ্ধান্তটা প্রথম দিকে কেউ মেনে নিতে চায়নি, তবে একরোখা স্বভাবের জন্য নিষেধটাও বহাল রয়নি। ইয়াজ আপন মনে নাস্তা করছে। সীমাত নত হয়ে দাঁড়িয়ে। ইয়াজের মা রাজিয়া বললেন, সীমাত বসে যাও, পরে খাচ্ছি, এখনই বসো, পার্লারের মেয়েরা আসবে। সীমাতকে বসতে হলো। বিকেলে তাকে সাজিয়ে গুছিয়ে পরীর মতো বানানো হলো। ইয়াজ নিজের ঘরে কিছু ফাইলের জন্য এসেছিল। এসেই দেখল সীমাত বসে আছে। মেয়েটিকে এক নজর দেখে বলল, সুন্দর লাগছে। ওইটুকুতেই সীমাত গলে গেল। ওর হৃদয়ে কম্পন হলো। মনে হলো পৃথিবীর সমস্ত সুখ বুঝি এসে গেছে। সন্ধ্যার পার্টিতে ইয়াজের দায়িত্বশীল আচরণ সীমাতকে আরও বেশি মুগ্ধ করল। এতদিন মনে হয়েছে ইয়াজ বুঝি মুড়ি চুচি মানুষ, অথচ এখন মনে হচ্ছে এই মানুষটির মতো ভালো মানুষ আর কোথাও নেই, কোথাও না। সময়ের স্রোতে সীমাত আর ইয়াজের সম্পর্কটা সহজ হয়ে গিয়েছে। ইয়াজের কাপড়গুলো গুছিয়ে রাখছিল সীমাত। অমন সময় ঘরে এলো ইয়াজ। একটা আউটফিট রেডি করো তো, জরুরি মিটিং পড়েছি। সীমাত চট করে একটা আউটফিট নামিয়ে দিল। ইয়াজ তৈরি হলো। যাওয়ার পূর্বে বলল, বিকেলে এসে ঘুরতে নিয়ে যাব, রেডি হয়ে থেকো। সীমাত মাথা নাড়ালো। মেয়েটি এত কম কথা কেন বলে? ইয়াজ কাছে এলো। অধিক লম্বা হয় নিচে হতে হলো তাকে। এত কম কথা কেন বলো? একটু স্বাভাবিক হও, কেমন? তারপরেই মুচকে হাসলো ইয়াজ। মানুষটা আজকাল খুব হাসে, অথচ এর আগে এতটা খুশি নজরে আসেনি। যাওয়ার পূর্বে সীমাতের মাথায় হাত বুলিয়ে দিল ইয়াজ। সীমাত খোলা দৃষ্টি নিক্ষেপ করল। ইয়াজও তাই। দুজনের দৃষ্টি কেমন মিশে গেল। ইয়াজ আবার হাসলো, অথচ সীমাত লজ্জায় মিয়ে যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! বিয়ের পর ইয়াজ যেন সীমাতকে আগলে রাখতে শুরু করেছে। ভালোবাসা কতটুকু জন্মেছে সেটা সীমাত জানে না, তবে এইটুকু জানে, বুঝে মানুষটা ওকে ছাড়বে না। সীমাত লাল রঙের একটি শাড়ি নামিয়ে নিল। এটা ইয়াজও এনে দিয়েছিল। ছেলেটা নাকি নীল রং পছন্দ, অথচ একদিন হুট করে এই লাল শাড়িটা এনে দিল। এই রহস্য সীমাত এখনও বুঝতে পারল না। সে হালকা সাজে নিজেকে সাজিয়ে নিল। ইয়াজ বাড়ি ফিরে এসে দেখল সীমাত তৈরি হয়ে গিয়েছে। ওদের বিয়ের প্রায় মাসখানেক হতে চলল, অথচ হানিমুনটা হয়ে ওঠেনি। ইয়াজের হাতে মোটামুটি লম্বা এক ছুটি। হাতের ঘড়িটা খুলে নিয়ে সীমাতের কাছে এলো, কিন্তু সীমাত নজর রাখতে পারল না। সে নিচের দিকে তাকিয়ে। ইয়াজ তার লম্বা শক্তপোক্ত হাতের সাহায্যে সীমাতের বাহু চেপে ধরে কিছুটা কাছে টেনে নিল। এতে অদ্ভুতভাবে কম্পিত হলো মেয়েটি। অথচ এমন না আজই ইয়াজ এতটা কাছাকাছি এসেছে। বিয়ের সপ্তাহ খানেক যেতে ইয়াজ তার সর্বোচ্চ ভালোবাসায় সিক্ত করেছে ওকে। অথচ ওর লজ্জায় নত হওয়া মুখটা দেখলে উল্টোটাই মনে হবে। সিলেট যাচ্ছি।
পাহাড় ভালো লাগে তো? এছাড়া অন্য কোনো পছন্দ আছে? সীমাতের কথায় মৃদু হাসল ইয়াজ। সে জানে মেয়েটি পাহাড় বেশি পছন্দ করে, অথচ ইয়াদের পছন্দ সমুদ্র। ওদের দুজনের মাঝে মিলেছে অমিলটাই বেশি, অথচ দুজনেই মানিয়ে নিয়েছি। ভালো লাগা ভালোবাসাকে পাশ কাটিয়ে গুরুত্ব দিয়েছে সম্পর্কটা। নিচে নামতেই ইয়াজের মা রাজিয়া ছেলে ও ছেলের বউকে দোয়া পড়িয়ে দিলেন। ওদের বিদায় জানাতে এসেছে সকলে। রিহান ওদের একটু দাঁড়াতে বলে উপরে উঠে গেল। নেমে এলো ক্যামেরা হাতে। সীমাতের অধর জুড়ে হাসি। পছন্দ হয়েছে সুন্দরী? খুব। আচ্ছা, অনেক অনেক ছবি তুলবে কেমন? থ্যাংক ইউ। রিহান মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। ইয়াজ গাড়ি পার্কিং থেকে নিয়ে এসে সকলের থেকে বিদায় নিল। গাড়ি চলতে শুরু করেছে। এক পর্যায়ে ইয়াজ বলল, ফটোগ্রাফির শখ রয়েছে তোমার? কিছুটা চমকে গেল সীমাত। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইয়াজ না তাকিয়ে বলল, মনকে সর্বদা গুরুত্ব দিবে। তোমার ভালো লাগাটা আমার কাছে সবচেয়ে দামি, তাই কিছু প্রয়োজন কিংবা অপ্রয়োজনে জানাতে ভুলবে না। সীমাত নত হয়ে রইল। ইয়াজ বোঝে না মেয়েটি কেন তার সাথে সহজ হতে পারে না। ড্রাইভ করে এসেছে ওরা, তবে ফিরবে ফ্লাইটে। ইয়াজ ক্লান্ত। মাঝে লাঞ্চ করেছিল, তবে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সীমাত একবার ঘুমিয়েছিল, উঠে দেখল হোটেল রুমে ইয়াজ কোলে করে এনেছে। লোকজন দেখেছে নিশ্চয়ই, এসব ভেবে মেয়েটা লজ্জায় লাজুক হয়ে রইল। ইয়াজ শাওয়ার নিয়ে এসে দেখল সীমাত উঠে গেছে। ছেলেটার উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমেছে। সীমাত চোখ বন্ধ করে ফেলল। ওর এই অবস্থা দেখে ইয়াজ হাসল। কাছে এলো এবার, দু হাত মুঠো নিয়ে বলল, এমন করছো জানো এইভাবে আগে কখনো দেখনি? ইয়াজের এক একটা শব্দ তোলপাড় করে তুলে সীমাতের হৃদয়। ইয়াজ নিজেও ক্লান্তি ঠেকাতে বধূকে খুব করে চাইছিল। সেই বিষ্ণুস্নাত সন্ধ্যাটা সীমাত আর ইয়াজের জন্য মধুর হয়ে এলো। সীমাত ঘুমিয়ে আছে। শরীরে ইয়াজের শার্ট, যা ঠেকেছে হাঁটু অবধি। ইয়াজ মৃদু হেসে মেয়েটির শরীরে কম্বল জড়িয়ে দিল। তৈরি হয়ে নেমে এলো কিছু ফর্মালিটিস আর ডিনার অর্ডার করতে। ফিরে এসে দেখল সীমাত উঠে গেছে। মেয়েটি ইয়াজকে দেখে নিজেকে আবৃত করার চেষ্টা করছে। ওর অস্বস্তি দেখে ইয়াজ বারান্দায় চলে এলো, অথচ মেয়েটি একটু আগেও ইয়াজের বুকে শুয়েছিল। বেশ কিছু সময় যেতে ইয়াজ ডাকল, হয়েছে? জি। ঘরে প্রবেশ করলো ইয়াজ। সীমাত চুলে চিরুনি করছিল। আয়নায় তাকাতেই দুজনের চোখাচোখি হলো। সীমাত লজ্জায় নুয়ে পড়ল। ও বুঝে না এত লজ্জা কেন ওর, নিজের স্বামীর কাছে এত লজ্জা কেন পেতে হবে। কলিং বেজে উঠল। খাবার এসেছে। রিসিভ করে নিল ইয়াজ। সীমাত ফ্রেশ হয়ে এসে দেখল খাবার সাজিয়ে নিয়েছে ইয়াজ। আজও সীমাতের পছন্দের সব কিছু, অথচ সে জেনেছিল এসব ইয়াজের ভালো লাগে না। ছেলেটা যখন নিজের পছন্দ এড়িয়ে তৃপ্তি নিয়ে খাচ্ছিল, তখন সীমাতের দু চোখ বেয়ে নেমে এলো নোনা জল, যা লক্ষ্য করল ইয়াজ। কি কাঁদছ কেন? মেয়েটি পারল না উত্তর দিতে। সে নিজেও ভেবে পায় না সৃষ্টিকর্তা এতটা ভালোবাসা লিখে রেখেছিল তার ভাগ্যে। সে রাতে জেগেছিল সীমাত। পুরো রাত জেগে শুধু ইয়াজকে দেখেছে। ছেলেটা তাকে শক্ত আলিঙ্গনে ঘুমায়। এটা কেমন অভ্যাসে পরিণত হয়েছে। যেদিন ইয়াজ থাকে না সেদিন একা লাগে সীমাতের। মনে হয় পৃথিবীটা থমকে গিয়েছে। শুধু চলমান সে। ভয় হয় বড়। সীমাত তার উষ্ণ ঠোঁট দিয়ে ইয়াজের কপালে চুম্বন করে। ছেলেটা ঘুমিয়েছে বিধায় এই অসাধ্য সাধন করতে পারল মেয়েটি, নতুবা কখনোই পারত না। ছেলেটার সময়টা সীমাতের জন্য সেরা ছিল। অনেক কিছু শিখেছে সে। ফটোগ্রাফি কি করে করতে হয় সবটা ধরে ধরে শিখিয়েছে ইয়াজ। আজ ওদের ফেরার পালা। ফ্লাইটে ফিরেছে বিধায় তেমন ক্লান্ত নয়, তবু জার্নিতে ধকল কিছুটা থেকেই যায়। বাসায় এসে চমক পেল ওরা। দেখল বিনি আর বিলকিস ড্রয়িং রুমে বসে আছে। সীমাতকে দেখিয়ে ছুটে এলো বিনি। এসে জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে। রেগে আছিস খুব? মাফ করে দে সীমাত। বিলকিস কান্নায় ভেঙে পড়লেন। সীমাত সারাটা জীবন এই দুটি মানুষের ভালোবাসা কামনা করেছে, তাই হয়তো আবেগ লুকাতে পারল না। ইয়াজ এসবে খুশি হতে পারছে না। এই মা মেয়েকে ওর একদমই ভালো লাগছে না। তবে বের করে দেওয়ার মতো মন মানসিকতাও ওদের নেই। যেহেতু দুদিন বাদে রিহান আর রুহির বিয়ের অনুষ্ঠান, তাই ওনাদের থাকতে বলা হলো। সীমাতকে খুব খুশি দেখাচ্ছে। ইয়াজ একটু হতাশার শ্বাস ফেলল। যদিও মন নানান কথা বলছে, তবুও সে চাইল সীমাতের এই খুশি দীর্ঘস্থায়ী হোক। ইয়াজ শাওয়ার নিয়ে এসে চুল মুছছিল। অমন সময় ঘরে এলো বিনি। অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করেছে। সীমাত তখন কাপড়গুলো কাবাডে রাখছিল। বিনি এসেই জড়িয়ে ধরল। কী রে, তুই দেখি পুরো দস্তর গিন্নি হয়ে গেছিস। তেমন না, দেখছিই তো। বর সামলাচ্ছিস, ঘরও সামলাচ্ছিস,
কথা পাল্টাতে সীমাত বলল, লাঞ্চ করবি না? বেলা হয়েছে তো। করব, তাই তোকে নিতে এসেছি। আচ্ছা, আমি আসছি। বিনি পুরোটা সময় ইয়াজের দিকে তাকিয়েছিল। উন্মুক্ত পিঠ, পেশিগুলো ফুলে উঠেছে। সুঠাম ফর্সা শরীর মনকে জাগিয়ে তোলে। বিনি একটু হেসে বলল, ঠিক আছে, আয়, আমি যাচ্ছি। বিনি চলে গেল। সীমাত নিজে অস্বস্তি বোধ করছিল। ইয়াজ ওর দিকে ফিরে বলল, সীমাত, একটা কথা মনে রাখবি, যে যতই আপন হোক না কেন তাকে শতভাগ বিশ্বাস করবে না। চারপাশে অনেক কিছু থাকবে, আছে, যা তুমি জানবেও না, তাই সবসময় সচেতন থাকবে। এ কথা বলেই সীমাতের কপালে ঠোঁট ঠেকালো ইয়াজ। মেয়েটির যে কি হলো, আজ নিজ থেকে জড়িয়ে ধরল। বুকে মাথা ঠেকিয়ে শুনতে লাগলো প্রিয় স্বামীর হৃদস্পন্দন। হলুদের অনুষ্ঠান, মেয়েদের জন্য অনেকগুলো শাড়ি আনা হয়েছে, তবে ইয়াজ সীমাতের জন্য আলাদা করে এনেছি। এই শাড়িটা খুব স্পেশাল করে বানানো। সীমাত সেটা পরতেই নিচ্ছিল, অমন সময় এলো বিনি। তার মন খারাপ। কি হয়েছে? না, কিছু না, বল। শাড়িগুলো আমার পছন্দ হয়নি। সবাই একরকম পরবে, তাতে কি? এটা তো ভালো। কোথায় ভালো? ভালো হলে তুই কি আলাদা পরতি? সীমাত বুঝলো না সে কী বলবে। বিনি মন খারাপ করে তাকিয়ে রইল। তারপর দেখতে লাগলো সীমাতের শাড়িটা। এটা তো খুব সুন্দর। আঁচল টেনে নিয়ে শরীরের উপর দিল। আয়নায় নিজেকে দেখে বলল, দেখ কি মানিয়েছে আমায়। সীমাত পুরো সময় চুপ। সে কিছু বলতে চাইছে না। এবার বিনি বায়না ধরল, দে না তোর এই শাড়িটা। বিনি, অন্য শাড়ি আনিয়ে দিচ্ছি। অন্য শাড়ি কেন? এটা দিলে কি হবে? এটা উনি দিয়েছেন। বিনি কোনো কথা ছাড়াই শাড়ি নিয়ে বেরিয়ে গেল। সীমাত ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ও কিছু বলবে যে তারও উপায় নেই। হলুদের অনুষ্ঠানে সীমাতের শরীরে অন্য শাড়ি দেখে যা বোঝার বুঝে নিল ইয়াজ। তবে সে চুপ রইল। ইয়াজ সুন্দর পাঞ্জাবি পরেছে, তাকে দেখে যে কেউ মুগ্ধ হবে। বিনি এসে দেখল সীমাতের পাশে দাঁড়িয়ে আছে ইয়াজ। এই পুরুষটির প্রতি নজর লেগেছে ওর। কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। ইয়াজ তখন সীমাতের বাহু জড়িয়ে ধরে কিছু বলছিল, অমন সময় বিনি ডেকে উঠল, এই সীমাত, একটু শোন তো। অসহায় নজরে তাকালো সীমাত। ইশারায় যেতে বলল ইয়াজ। তার ভালো লাগছে না। বিনি মেয়েটি সুবিধার নয়। সীমাত অনেকক্ষণ ধরে গিয়েছে। ইয়াজ অন্য কাজে ব্যস্ত হলো। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। জনে জনে মানুষ উপস্থিত হয়েছে। রুহি আর রেহানকে হলুদ লাগানো হচ্ছে। ইয়াজ ভিড় পছন্দ করে না, তাই সে আড়ালে ছিল। ঠিক সেই সময় একটি হাত ওর গালে স্পর্শ করল। পেছনে চেয়ে দেখল বিনি। খিলখিল করে হাসছে। বাহ, আপনাকে তো হলুদ লাগানোর পর অনেক সুন্দর লাগছে। ইয়াস রাগান্বিত বোধ করলেও মুখে সেটা প্রকাশ করল না। আগে লাগতো না, ইদানিং সীমাতের ছোঁয়া পেয়ে সুন্দর হয়ে যাচ্ছি। কালো মেঘ ভর করল বিনির হৃদয়। তবে সে হেসে উড়িয়ে দিল। সীমাত একটু দূরে দাঁড়িয়ে বিনির হাতে হলুদের বাটি। সেটা দেখে একটু হলুদ নিল ইয়াজ। বিনি খুশি হলো। এমনটাই চাচ্ছিল সে ভেবেছিল ইয়াজ তাকে হলুদ লাগিয়ে দেবে, তবে তেমনটা হলো না। ছেলেটা এগিয়ে গেল সীমাতের দিকে। সীমাত শাড়ি ঠিক করছিল, হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল ইয়াজ। তারপর শক্ত হাতটা ঠেকিয়ে দিল রমণীর তুলতুলে পেটে। ইয়াজের ছোঁয়ায় পাগল হবার মতন অবস্থা হলো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, আরও কাছে নিয়ে নিল ইয়াজ। তার হাতে থাকা হলুদ লেপটে যাচ্ছে মেয়েটির উদরে। পুরো দৃশ্যটা ঘটল বিনির চোখের সামনে। রাগে দুঃখে তার চোখে পানি চলে এলো। এ শাস্তি নিশ্চয়ই পেতে হবে সীমাতকে। পরের 2 দিন ভালোই যাচ্ছিল। বিনি ইয়াজের মুখোমুখি হয়নি, কিংবা ইয়াজ সে সুযোগ দেয়নি। রিসেপশনের অনুষ্ঠান শেষে প্রায় সকলেই বাইরে আড্ডা দিচ্ছিল। ইয়াজের শরীর কিছুটা ক্লান্ত, সেই সাথে লোকজনের ভিড় তার পছন্দ নয়। সেজন্য নিজের ঘরে এসেছিল। মাথাটা হুট করে কেমন ঘোরাচ্ছে। শাওয়ার নেওয়া প্রয়োজন। বাথরুমে প্রবেশ করে চোখে মুখে পানি দিতে দরজার পাশ থেকে শব্দ হলো। সে পেছন দিকে তাকালো, দেখল বিনি দাঁড়িয়ে। ইয়াজ চোখ মুখ শক্ত করে ফেলল। তোমার সমস্যা কি? এখানে কেন এসেছো? বিনি কথা বলল না। সে কাছে এগিয়ে এলো। ইয়াজের মাথা তখনও ঘোরাচ্ছে, চোখ মুখ কেমন হয়ে আসছে। বিনি, আই ওয়ার্নিং ইউ, তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করেছ। বিনি এবার হাসল। তার হাসিতে রহস্য। তোমাকে পেলে আমি সব করতেও রাজি, জান। জাস্ট একবার ভালোবাসো আমায়। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। ট্রাস্ট মি। শরীর ঠিক থাকলে এতক্ষণে বিনির গালে চড় পড়ত। তবে ইয়াজ নিজেকে ঠিক রাখতে পারছে না। তার মাথা ঘোরাচ্ছে, চোখ ঘোলাটে দেখাচ্ছে। বিনি ঝর্ণা ছেড়ে দিল। এতে ইয়াজ আর সে দুজনে ভিজে গেল। পাতলা শাড়ি ভেদ করে ফুটে উঠল বিনির শরীর। ইয়াজ চোখ বন্ধ করে নিল। তবে বিনি থামান নয়। ইয়াজকে তার চাই, যে কোনো মূল্যে চাই। সেই জন্যই তো খাবারে বিশেষ 2 ধরনের মেডিসিন মিশিয়েছে। এতে করে ইয়াজ নিজের নিয়ন্ত্রণ হারাবে, শারীরিক উত্তেজনা বাড়বে। বিনি চট করেই তার শাড়ি খুলে ফেলল।
ইয়াজের মনে হচ্ছে মেয়েটিকে খুন করে ফেলতে পারলে শান্তি মিলত, তবে এই মুহূর্তে ঠিক করে দাঁড়াতেও পারছে না সে। বিনি আরও কাছে এগিয়ে এলো, ইয়াজের হাত দুটো চেপে ধরল উদরে। ইয়াজ ছটকা মেরে সরিয়ে নিল। যান, একবার ভালোবেসে দেখো, একবার ভালোবাসা দাও। আমি সীমাতের মতো গাধা নই, আমি অনেক ম্যাচিউর, ট্রাস্ট মি। সীমাতকে ভুলে যাও। ইয়াজ শান্ত হয়ে দাঁড়ালো। এভাবে সে পারবে না, মেয়েটি তাকে কাবু করে ফেলেছে। ইয়াজ নিজেকে সামলানোর চেষ্টা করছে, বারবার বিনিকে সরিয়ে দিচ্ছে, তবে বিনি থামছে না। সে ইয়াজকে নিয়ে বাথটবে চলে এসেছে, ইয়াজের বুকের উপর শুয়ে পড়েছে। এবার ইয়াজ তাকে দু হাতে ধাক্কা দিল। মেয়েটি ছিটকে পড়ে আবার সামলে নিল। নিজেকে পুরোপুরি অনাবৃত করতে যাবে অমন সময় দরজা খোলার শব্দ হলো। দরজায় দাঁড়িয়ে সীমাত। বিনি চট করে প্ল্যান সাজালো, উঠে এসে জড়িয়ে ধরল সীমাতকে। কান্নায় ভেঙে পড়ল। সীমাত, বাঁচা আমায়, বাঁচা বোন। উনি আমার সর্বনাশ করতে যাচ্ছিল, বাঁচা বোন। সীমাত শান্ত স্থির। ইয়াস নিজেকে কোনো মতে উঠিয়ে নিল। সে দু চোখে তেমন কিছুই দেখতে পারছে না। বিনি তোয়ালে নিয়ে নিজে আড়াল করল, এমন ভাব করছে যেন ইয়াস তার এই হাল করেছে। সীমাতের দু চোখে রাগ ঝরছে। সে নিজেকে ধরে রাখতে পারছে না। নিজের সবটুকু শক্তি প্রয়োগ করে বিনির গালে আঘাত করল। বিনি ছিটকে পড়ল মেঝেতে। তুই আমায় মারলি? আমায় মারলি তুই? তোর বর আমার সাথে নষ্টামি করতে চাইল আর আমার মারলি তুই? বের হ বিনি, আমাকে বাধ্য করিস না তোর জানটা বের করে নিতে। বিনি বুঝল সীমাতকে বলে লাভ নেই। সে দ্রুত বেরিয়ে গেল। ইয়াজ কোনো মতে উঠে এসেছে। সীমাত তাকে দু হাতে জড়িয়ে ধরল। ইয়াজ নিজের হয়ে সাফাই গাওয়ার চেষ্টা চালালো না, কারণ ও জানে সীমাত তাকে ভুল বোঝেনি, আর না কখনো বুঝবে। শেষ রাতে ইয়াজের নেশাটা কেটে গেল। তার শরীরে শারীরিক উত্তেজনার ঔষধ পড়েছে, বিধায় সে কিছুটা নিয়ন্ত্রণহীন হলো। সীমাতও নিজেকে মেলে ধরেছে, মানুষটাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে। ঘুম ভেঙে দেখল সীমাত চেয়ে আছে। ইয়াজ একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমাকে ভুল না বোঝার জন্য থ্যাঙ্কস সীমাত। সীমাত একটু হেসে বলল, আপনার কোনো দোষ নেই, দোষ আমার। আমি অপাত্রে কন্যা দান করেছি। ভুলে গিয়েছিলাম এত বছর ধরে যারা আমায় একটু ভালোবাসা দেয়নি তারা কেন হুট করেই ভালোবাসা দিবে। ইয়াজ কিছু বলল না, শক্ত করে জড়িয়ে ধরল বধূকে। তারপর গলার কাছটায় মুখ ঠেকিয়ে নিজের ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল। সীমাতও জড়িয়ে ধরল ওভাবে। এই যে মানুষটা, যে তাকে সর্বোচ্চ ভালোবাসায় আগলে রাখে, তাকে ভুল বোঝার সাধ্য সীমাতের কি আছে? রিসেপশনের পরে দুদিন বাড়িতে মেহমান ছিল। আজ সবাই চলে যাচ্ছে। ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসলো সবাই। সীমাত ধীরে সুস্থে খাবার বাড়ছে। ইয়াস তাকে টেনে বসিয়ে দিল, খাও। পরে না, এখনই। ছেলেটার জোরাজুরিতে খেতে হলো সীমাতকে। টেবিলের এক পাশে বিলকিস আর বিনি। পরিবেশ শান্ত, কিছুটা ভয় কমেছে বিনির। ও ভেবেছিল সম্মানের কথা চিন্তা করে ইয়াজ আর সীমাত বুঝে চুপ করে যাবে, তবে ওর ধারণা ভুল। সঠিক সময়ের অপেক্ষা ছিল ওরা। সীমাত খাবার খাওয়া শেষে উপরে উঠে গেল। সেদিকে তাকিয়ে রইল বিনি। তারপর আবার খাওয়ায় মনোযোগ দিল। খানিক বাদে সীমাতকে দেখা গেল, হাতে লাগেজ। সকলের দৃষ্টিতে বিস্ময়। ইয়াস নিজেও অবাক হয়েছে। সে সীমাতের কথা ভেবে চুপ করে গিয়েছিল, তবে সীমাত যে ছেড়ে দিবে না এটা বুঝতে পারছিল না। আম্মা, গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে, তোমাদের রেল স্টেশনে পৌঁছে দেওয়া হবে। বিলকিস কিছুটা অপমান বোধ করলেন, উঠে দাঁড়ালেন। সকলে বিস্ময় নিয়ে তাকিয়ে। তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস সীমাত? হ্যাঁ, সহজ সরল উত্তর। এবার বেনি জ্বলে উঠল। বড়লোক বাড়ির বউ হয়ে আমাদের ভুলে গেলি সীমাত? আমার মা তোকে কম যত্ন করেছে? এবার সীমাতের হাসি পেল। এরা কখনো যত্ন করেছে ওর? তবে ও চুপ রইল। পাশ থেকে কেউ কিছু বলছে না, তারা ঘটনা বোঝার চেষ্টা করছে। তুই ঠিক করছিস না সীমাত, এত স্বার্থপর। স্বার্থপর, তবে তোর মতো নষ্ট না। মুখ সামনে কথা বল সীমাত। তুই ভুলে যাস না আমি কে। তুই কে? তুই কেউ না। তুই হলি সেই মেয়ে যার ইজ্জতের মূল্য নেই। সোজাসুজি বললে পতিতা। এবার বিলকিস চটে গেলেন। উঠে এসে সীমাতকে থাপ্পড় দিতে চড়াও হলেন, তবে পারলেন না। ইয়াজ আটকে দিল। আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে আঘাত করতে যাওয়ার? বিলকিস রক্তিম চোখে তাকালেন। সীমাত ইয়াজের হাত আগলে দাঁড়ালো। এদের বের করে দিন, আমি মুখদর্শন করতে চাই না। আর ওই নষ্ট মেয়ে যেন আমার দু চোখের সীমানায় না আসে। নষ্টা কোথাকার? তুই কি ভেবেছিস তোর ওই নষ্ট শরীর দেখিয়ে আমার স্বামীকে কাবু করতে পারবি? বোম ফাটিয়ে দিল সীমাত। বিনি নিজের হয়ে কথা বলতে পারল না। অপমানে গা জ্বলে যাচ্ছে বিলকিসের। তিনি তৎক্ষণাৎ মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। সীমাত কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। ওকে আগলে নিল ইয়াজ।
একদম বুকের সাথে মিলিয়ে বলল, এভাবে ভেঙে যেও না প্লিজ। ওরা এমন কেন ওরা আমাকে কেন ভালোবাসলো না? ইয়াস লম্বা করে দম নিল। সীমাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওরা ভালোবাসেনি তো কি হয়েছে? আমি ভালোবাসি তো। এই যে সবাই তো ভালোবাসি তোমায়। সীমাত চুপ করে রইল। ইয়াজও তাই। মেয়েটিকে তার বাহুডোরে আগলে রইল, যেন ছোট্ট কোনো পাখির ছানা। 2 বছর পর হাতে বেশ কিছু সময় পাওয়া গিয়েছে। রেহান, রুহি, সীমাত, ইয়াজ ঠিক করলো কোথাও একটা ট্যুর দিবে। সেই অনুযায়ী সমস্তটা প্ল্যানও করেছিল। তবে মাঝে বাধা হলেন ইয়াজের বাবা ইলিয়াস মাহমুদ। তার মতে বহুদিন হলো গ্রামের বাড়ি যান না। ছেলেমেয়েরা এইভাবে নিজ স্থানে না যাওয়া আশা করলে পরবর্তীতে নিজের শিকড়ই চিনবে না। তাই সকলে মিলে গ্রামে ঘুরতে যাবে। পরের দিনই ব্যাগ গুছিয়ে বের হলো সবাই। ইয়াজের পাশে বসে সীমাত। সে চারপাশের মুগ্ধতা অনুভব করছে। ইয়াজের দাদা বাড়ি রাজশাহীতে। পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট বড় সুন্দর লাগছে। সীমাত চেয়েই রইল। ওরা যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা হয়েছে। জোনাক পোকা খেলা করছে। কি যে সুন্দর লাগছে! সীমাত ধরার চেষ্টা করলো, তবে পারল না। তাই মন খারাপ করে ফেলল। সেটা দেখে ইয়াস তার বড় হাতটায় কিছু জোনাকি পোকা আটকে নিল। সীমাত আগ্রহ ভরে তাকিয়ে ধীরে ধীরে হাত খুলতেই জোনাকি পোকা বেরিয়ে এলো। এই যে কি সুন্দর দৃশ্য! ওরা এমন মজা করতে করতে বেশ লেট হয়ে গেল। তখন প্রায় 8টা বাজতে চলেছে। শুনশান পরিবেশ, চারপাশ স্তব্ধ। ইয়াজ দুহাতে আগলে নিল নিজ বধূকে। ভয় লাগছে? ফিক করে হেসে ফেলল সীমাত। তারপর ইয়াজের বাহু আগলে ধরে বলল, আপনি ভুলে গেলেন আমি গ্রামের মেয়ে। ইয়াজ হাসল। বধূকে নিয়ে বাড়িতে প্রবেশ করতে চারপাশ থেকে মানুষের ভিড় লেগে গেল। মাহমুদ বাড়ির বড় ছেলে ইয়াজ, তাই তার যত্ন একটু বেশি। তার বউয়ের ক্ষেত্রেও তেমনই। সকলে খাওয়া দাওয়া করে গল্প করতে শুরু করেছে। সীমাতও তাদের একজন। এদিকে ইয়াজ ক্লান্ত। লং ড্রাইভ করায় শরীরে চাপ পড়েছে। তার রুম তৈরি, তবে সমস্যা সেটা না। সমস্যা হচ্ছে সীমাত। সে সীমাতকে ছাড়া ঘুমাতে যাবে না। এদিকে সীমাত এত মানুষের থেকে উঠতে পারছে না। তার নাকি লজ্জা লাগছে। এমন পরিস্থিতিতে নিজে উপস্থিত হলো ইয়াজ। মেয়েলি আড্ডার মাঝখানে দাঁড়ালো পুরুষটি। কোনো ভালো মন্দ না বলেই বউকে কোলে তুলে নিল। তারপর বলল, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। এ নিয়ে একচোট হাসাহাসি শুরু হলো। সীমাত লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে। রুমে এসে অভিযোগের শেষ নেই। সেসব তোয়াক্কা করল না ইয়াজ। বধূকে নিয়ে বসালো খাটে। সোজাসুজি জড়িয়ে ধরল। একদম মিশিয়ে নিল বাহুডোরে। সীমাত থেমে রইল। শুধু ইয়াজই নয়, সীমাত নিজেও এ মানুষটির আলিঙ্গন ছাড়া ঘুমাতে পারে না। মনে হয় কি জানেনি, রুহি আর রেহান নদীর ধারে এসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা নদীতে নেমেছে। কি যে ভালো লাগছে! সীমাতের ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আসলে ইয়াজে উঠতে দেয়নি। ছেলেটা খুব বেশি সময় পায় না, তাই এ ধরনের ছুটিতে একটু বেশি ঘুমায়। সীমাত নদীর ধারে এসে লোভে পড়ল। তার গোসল করতে ইচ্ছে হচ্ছে, তবে সে বউ মানুষ, এভাবে নামতে পারবে না। তাই উপর থেকে দেখতে লাগলো। খানিক বাদে ইয়াজকে দেখা গেল। হাতে লাইফ জ্যাকেট। রুহির জন্য আনা হয়েছে। মেয়েটা সাঁতার পারে না। সবটা দ্রুত ঘটল। ওকে টেনে নামিয়ে নিল ইয়াজ। ঠান্ডা শীতল জলে পুরো শরীরে ভালো লাগা ছেয়ে গেল। ইয়াজ আর সীমাত সমানতালে সাঁতার কাটছে। মাঝ নদীতে এসে মেয়েটির কোমর জড়িয়ে ধরল ইয়াজ। সীমাত চিৎকার করে উঠল। সে ভয় পেয়েছিল। আরে আপনি ভয় পাইয়ে দিয়েছেন। আমি জানতাম তুমি ভীতু। মোটেও না। মোটেও। হ্যাঁ। না। হ্যাঁ। সীমাত এবার হাতের মাঝে পানি নিয়ে ইয়াজের চোখে মুখে ছিটিয়ে দিল। ইয়াজও দুষ্টুমিতে কম না। মেয়েটিকে জড়িয়ে ধরে একসাথে ডুব দিল। ডুব শেষে সীমাত হেসে ফেলল। ইয়াজও তাই। ওর ঘোর কাটতে না কাটতে ভেজা ঠোঁটে স্পর্শ করল ইয়াজ। সীমাত লজ্জায় শেষ। চারপাশে কত মানুষজন, যদি কেউ দেখে নিত। রাজশাহীতে ভীষণ ভালো সময় গিয়েছে সীমাতের। তবে বাড়ি ফিরতেই মনে হলো সে অসুস্থ। সেদিন সন্ধ্যায় অসুস্থতা আরও বেড়ে গেল। ইয়াজ অফিস থেকে ফিরে এসে দেখল সীমাত নেতিয়ে পড়েছে। সে ডাক্তার ডাকলো। চেক আপ করা হলো। ইয়াজের ভয় হচ্ছিল খুব। তবে ওর ভয় কাটিয়ে ডাক্তার জানালো আহামরি কিছু নয়, শরীর কিছুটা দুর্বল। সম্ভবত জার্নির জন্যই এমনটা হয়েছে। যত্ন নিলেই ঠিক হয়ে যাবে। ইয়াজ যেন দম ফিরে পেল। সীমাত তার জীবনে আসার পূর্বে ঘর সংসার নিয়ে সে কখনো ভাবেনি। ব্যক্তিগত জীবনকে সাজানোর কথা মাথায় আসেনি। সারাক্ষণ বিজনেস নিয়ে পড়েছিল। অথচ এখন মনে হয় এই মেয়েটি ছাড়া সে একেবারেই শূন্য। সেদিন খুব রাত। সীমাতের বড় মুড সুইং হলো। ওর ইচ্ছে হলো বারান্দায় বসে চাঁদ দেখবে। ইয়াজ ক্লান্ত ছিল, তবে ওর মুখে কোনো বিরক্তি রইল না। ও সীমাতকে নিয়ে বারান্দায় এলো। পাশাপাশি বসলো। মেয়েটি মাথা ঠেকালো ওর বাহুতে। ও আগলে ধরল।
তারপর দেখতে লাগলো রূপালি রঙা বিশাল চাঁদটাকে। ইয়াজের ভেতরটা শীতল হলো। ও তাকালো বধূর পানে। এক চিলতে হাসি ফুটে উঠল অধর জুড়ে। এই মেয়েটির জীবনে এক বিন্দু ভালোবাসা হয়ে ধরা দিয়েছে ইয়াজ। শেষ হয়েছে অপেক্ষার প্রতিটা প্রহর। এখন শুধু ভালোবাসার পালা।